অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন চমক তরুণদের নতুন রাজনৈতিক দল। অফিসিয়ালি সরকারের বাইরে থেকে গঠিত একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর থেকে যে এত আলোচনার জন্ম দিতে পারে তা হয়তো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। এই নতুন দলকে নিয়ে হাসাহাসি হচ্ছে, কিছু মানুষ এইটাকে নিয়ে স্বপ্ন দেখছে, কিছু মানুষ এই দলকে নানান বিষয়ে প্রশ্ন করছে, কেউ বা নতুন দলকে প্রতিপক্ষ ভেবে নানান অপতথ্য এবং অপপ্রচারও চালাচ্ছে। বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে এগুলো খুবই স্বাভাবিক ঘটনা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন দলের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক গঠন ইস্যুতে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে বাংলাদেশের নতুন একটা সংবিধান দরকার, যে সংবিধানের মাধ্যমে চূড়ান্ত গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে এইটা কতটা জরুরি এবং কতটা বাস্তবসম্মত উদ্দেশ্য। ইতিমধ্যে দেশের বৃহৎ রাজনৈতিক দল সহ নানান মতের নানান বুদ্ধিজীবীরা এই সেকেন্ড রিপাবলিক ইস্যুতে নতুন দল এনসিপিকে নিয়ে ট্রল করা শুরু করেছে। কেউ বলেছেন এইটা একটা উচ্চাভিলাষী এবং অসম্ভব আইডিয়া, কেউ বলছেন এই পথে কোনোভাবে যাওয়া যাবে না। ঘটনাটা কি? আমি আমার জায়গা থেকে কিছু বিষয়ের প্রতি আলোকপাত করব যাতে আপনারা বুঝেন যে সেকেন্ড রিপাবলিক আসলে কি এবং এইটা কখন একটা দেশের জন্য জরুরি হয়ে পড়ে, বাংলাদেশের সেই পরিস্থিতি হয়েছে কিনা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংবিধান কেন্দ্রিক যে প্রত্যাশা সেইটার সাথে সেকেন্ড রিপাবলিক ব্যাপারটা কতটা সম্পর্কিত এবং কোন প্রক্রিয়ায় বাংলাদেশ এই পথে যেতে পারে এবং এইটা নিয়ে নতুন দলের মূল কৌশলটাই আসলে কি। বহুত কিছু বোঝার আছে, চলুন আলোচনা শুরু করি। প্রথম ব্যাপারটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক আসলে কি, এইটা নিয়ে অনেকেই এখনো কনফিউজ হয়ে আছেন। রিপাবলিক জিনিসটা হচ্ছে একটা দেশের ক্যাটাগরি, মানে একটা দেশ কি জনগণের কথা মতো চলবে নাকি রাষ্ট্রের শাসক শ্রেণীর নির্দিষ্ট কিছু মানুষের কথায় চলবে, সেইটার উপর ভিত্তি করে রাষ্ট্রের ক্যাটাগরি করা হয়। যে দেশের জনগণই থাকে ক্ষমতা এবং সকল শক্তির উৎস, সেইটাকে সাধারণত রিপাবলিক ক্যাটাগরিতে ফেলা হয়। এর বিপরীত অবস্থা হচ্ছে একনায়কতন্ত্র, রাজতন্ত্র, নৈরাজ্য ইত্যাদি। বাংলাদেশ সাংবিধানিকভাবে একটা রিপাবলিক কান্ট্রি, মানে এইখানে সরকারে কে যাবে, কারা কতটুকু ক্ষমতা ভোগ করবে, এইসব জনগণ ঠিক করে দেয়। কিন্তু সৌদি আরবে কিন্তু কে রাজা হবে তা জনগণ ঠিক করে না, সেখানকার রাজারা জনগণের নিকট দায়বদ্ধ না। মানে সাংবিধানিকভাবে বাংলাদেশ একটা রিপাবলিক কান্ট্রি, মানে সহজ ভাষায় বললে গণতান্ত্রিক দেশ। এখন কথা হচ্ছে আমরা তো রিপাবলিক আছি, তাহলে আবার সেকেন্ড রিপাবলিক কেন? খেয়াল করেন, আমাদের রিপাবলিক হওয়ার ভিত্তি হচ্ছে আমাদের সংবিধান, কিন্তু প্রকৃতপক্ষে রিপাবলিক রাষ্ট্রের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো কি আমাদের দেশে আছে বা ছিল? না। এখানে সংবিধানে এমন কোনো ধারা নেই যেটা দেশের প্রধানমন্ত্রীকে বিপুল ক্ষমতাবান হওয়া থেকে ঠেকাতে পারে। বাংলাদেশে একজন ব্যক্তি একই সাথে রাজনৈতিক দলের প্রধান এবং সরকার প্রধান হইতে পারে। সংসদের সরকার দলের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব তোলা হয় তবে সেই রাজনৈতিক দলের সকল সংসদ সদস্যকে সেই প্রস্তাব সমর্থন করতেই হয়। যদি সমর্থন না করেন তবে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে সংবিধানের ৭০ ধারা অনুযায়ী। মানে প্রধানমন্ত্রী যা চাইবেন প্রকৃতপক্ষে তাই হবে। প্রকৃত রিপাবলিক বা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ধারণার সাথে এইটা কিন্তু সাংঘর্ষিক। আবার আমাদের দেশে একজন ব্যক্তি যতবার ইচ্ছে ততবারই প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন, মানে একক ক্ষমতাবান হিসেবে এখানে প্রধানমন্ত্রীর ধারে কাছেও কেউ নাই। ওইদিকে আবার দেশের সংবিধান রাষ্ট্রপতিকে কোনো ক্ষমতাই দেয় নাই, যেই কারণে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার কোনো ভারসাম্য নাই। তাই এইখানে প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা। এখানে এমন কিছুও নাই যেটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা থেকে আটকাতে পারে। এরকম আরো অনেকগুলো ধারা আছে যেগুলো যেই দলই ক্ষমতায় যাবে তাদেরকেই সুপ্রিম ক্ষমতাবান বানিয়ে ফেলবে, সেক্ষেত্রে জনগণের গুরুত্ব কমে যাবে। গত একটা লম্বা সময় এমনটাই দেখেছি আমরা। সরকারে বসে রাজনৈতিক দল জনগণকে ভুলে গিয়ে পুরোপুরি স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। নির্বাচনেও আর জনগণের ভোটের প্রয়োজন হতো না। এখন এই যে একটা বাজে সিস্টেম দেশের কাঠামোতে দাঁড়িয়ে গেছে, এইটা কি আর বাংলাদেশকে রিপাবলিক হিসেবে রেখেছে? উত্তর হচ্ছে না। এখানে নির্বাচিত সরকার এসেও সিস্টেম ব্যবহার করে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ পায়। মানে বাংলাদেশ সাংবিধানিকভাবে বা লিখিতভাবে একটা রিপাবলিক কান্ট্রি, কিন্তু বর্তমান সময়ে বাস্তবিকভাবে সেইটার কোনো প্রমাণ নাই। তাহলে এখান থেকে বের হওয়ার উপায় কি? দুইটা উপায় আছে। এক, যদি রাজনৈতিক দলগুলো সব ভালো হয়ে যায়, ক্ষমতার জন্য যা খুশি তাই করার পথ থেকে বেরিয়ে আসে এবং ক্ষমতাকে কুক্ষিগত না করে জনগণকে গুরুত্ব দেওয়া শুরু করে। কথা হচ্ছে এইটা কি খুশি মনে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর দ্বারা করা সম্ভব? সম্ভব না। এদেশের মানুষের নেচারই হচ্ছে মায়ের না খেলে তারা লাইন সোজা করে না। সেখানে খুশি মনে এমন কিছু করবে যা তার ক্ষমতা কিছুটা কমিয়ে দেবে, এইটা আসলে অসম্ভব চিন্তা। এই জন্য দরকার শক্তিশালী আইনি ভিত্তি, আর সেইটা হচ্ছে দ্বিতীয় উপায়, নতুন করে সংবিধান প্রণয়ন করে পুরো রাষ্ট্রের কাঠামো নতুন করে সাজানো। দেখেন বর্তমান সংবিধান ব্যবহার করে কেন একটা দল রিপাবলিক ধারণার বাইরে চলে যেতে পারছে, জনগণকে উপেক্ষা করার সুযোগ পাচ্ছে, কারণ সেই 1972 সালে বানানো সংবিধানটাতে অনেক কিছুরই ঘাটতি ছিল এবং পরবর্তীতে
পরবর্তীতে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এইটাকে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে। সো ওই ভিত্তির উপর দাঁড়িয়ে পূর্ণ গণতন্ত্র উদ্ধারের যে প্রক্রিয়া সেইটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। তাহলে কি করতে হবে? বাংলাদেশকে একটি নতুন ভিত্তির উপর দাঁড় করিয়ে পরিপূর্ণ রিপাবলিক হয়ে ওঠার পথ তৈরি করতে হবে এবং সেই ভিত্তিটা হচ্ছে নতুন সংবিধান। নতুন এমন একটা সংবিধান বানাতে হবে যেখানে এমন সকল সিস্টেমের পথ বন্ধ করা হবে যেটা একজন ব্যক্তি বা একটা দলকে সকল ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায়। আর এই জিনিসটার বাস্তবায়নে হচ্ছে সেকেন্ড রিপাবলিক। মানে আমরা বর্তমানে একটা লিখিত রিপাবলিকের থেকে যেহেতু রিপাবলিকের বৈশিষ্ট্য বাস্তবায়ন করতে পারছি না, তাই সংকটগুলো সমাধান করে নতুন রিপাবলিক সাজাতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন, নতুন সংবিধান ছাড়া বিদ্যমান সিস্টেমের মধ্যে থেকে কি দেশে প্রকৃত জনগণের শাসন কায়েম করা সম্ভব? যদি সম্ভব হয় সেটা কিভাবে একটু কমেন্টে জানান। এখন কথা হচ্ছে, এইরকম ঘটনা কি পৃথিবীর ইতিহাসে আছে? হ্যাঁ, সাধারণত দেশে কোনো বিপ্লব সংগঠিত হলে সেই বিপ্লবী গোষ্ঠী দেশকে নতুন করে ঢেলে সাজান। এই যে ঢেলে সাজানোর প্রক্রিয়া, ওই সময় দেশের সংবিধান রচনা করা হয়। চীন এবং রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সে দেশের পুরো কাঠামো পরিবর্তন করা হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পরেও সে দেশের ক্ষমতার কাঠামো পরিবর্তন করা হয়েছে এবং 1789 সালে সংগঠিত ফ্রেঞ্চ রেভলিউশনের পরে সেখানেও শাসন কাঠামোতে আমূল পরিবর্তন আনা হয়। তবে রাশিয়া, চীন কিংবা ইরানের সাথে ফ্রান্সের পরিবর্তনটা এত সহজেই মেলানো যাবে না। রাশিয়া, চীন এবং ইরানে বিপ্লব ঘটিয়েছে একটা নির্দিষ্ট আদর্শের গোষ্ঠী। সো সকল বিপ্লবীদের উদ্দেশ্য সেম ছিল, তাই পুরো রাষ্ট্র কাঠামো তারা চেঞ্জ করেছে। চীনের কমিউনিস্ট পার্টি চীনকে কমিউনিস্ট চীন বানিয়েছে। সোভিয়েতের বিপ্লবীরা সোভিয়েতকে বা রাশিয়াকে সমাজতান্ত্রিক দেশ বানিয়েছে। ইরানের ইসলামী আদর্শের মানুষজন ইরানকে ইসলামিক রিপাবলিক বানিয়েছে। কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছে নানান মতের, নানান মহলের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। ফ্রান্সে 1792 সালের আগ পর্যন্ত কোনো রিপাবলিকই ছিল না বা জনগণের শাসনই ছিল না, মানে সেখানে ছিল রাজতন্ত্র। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সেই দেশের নানান মহলের জনগণ এক হয়ে 1792 সালে প্রথম প্রজাতন্ত্র বা রিপাবলিক গঠন করে। মানে ক্ষমতা রাজার হাত থেকে প্রথমবারের মতো জনগণের হাতে চলে আসে। কিন্তু এই রিপাবলিক বেশি দিন টেকে না। মানে কাগজে কলমে ফ্রান্স রিপাবলিক থাকলেও সেখানকার শাসকরা ধীরে ধীরে একনায়কতান্ত্রিক শাসন কায়েম করে ফেলে এবং ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যায়। ফলে 1848 সালে রাজার পতন ঘটিয়ে আবারও ফ্রান্সে দ্বিতীয়বারের মতো প্রজাতন্ত্র বা রিপাবলিক প্রতিষ্ঠা করা হয়। কিন্তু সেটাও বেশি দিন টেকে নাই। 1854 সালে সেখানে আবার সামরিক শাসন শুরু হয়ে যায়। এইভাবে ফ্রান্সে পরবর্তীতে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমবারের মতো রিপাবলিক প্রতিষ্ঠা করে বর্তমানে ফ্রান্সের জনগণের শাসন প্রতিষ্ঠা করা গিয়েছে। ফ্রান্সের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্য এসেছে। মানে একাধিকবার চেষ্টা করে সহজে ফ্রান্সে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছিল না। শাসক শ্রেণী যখনই সুযোগ পেয়েছে তখনই ক্ষমতা কুক্ষিগত করে জনগণের শাসন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই একই রকম অবস্থা আমাদের এখানেও কিন্তু আছে। বাংলাদেশের বেলায় দেখেন 1972 সালে সদ্য স্বাধীন একটা দেশে সংবিধান রচিত হয়েছিল এবং প্রজাতন্ত্র বা রিপাবলিক প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটাকেও শাসক শ্রেণী এমনভাবে ব্যবহার করেছে এখন সেটাই আর জনগণের শাসন কায়েমের সুযোগ নাই। তাই সেই কাঠামো ভেঙে নতুন কাঠামো আনতে হবে, কারণ ভঙ্গুর ব্যবস্থা যদি ভিন্ন কেউ ক্ষমতায় আসে সেই দলও কিন্তু সুযোগ পেয়ে পুরো ক্ষমতা কুক্ষিগত করে ফেলবে। এখন একটু খেয়াল করেন, এই যে আমাদের সংবিধান যে অকার্যকর হয়ে গেছে এইটা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও জানে, জনগণও জানে। ফলে বিএনপি ইতিমধ্যেই বলেছে যে তারা সংবিধানের 62টা জায়গায় পরিবর্তন নিয়ে আসবে। জামাত ইসলামীও প্রায় 30টিরও অধিক জায়গায় পরিবর্তন আনতে চায়। একই রকমভাবে গণ অধিকার পরিষদও সংবিধানের পরিবর্তন চায়। মানে বিদ্যমান সংবিধান নিয়ে সবারই সমস্যা আছে। আর ওইদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বলতেছে এই সংবিধান তারা বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনবে, যেখানে পুরো কাঠামো চেঞ্জ করে তারা সেকেন্ড রিপাবলিক চালু করবে। এইটা তারা করতে চায় গণপরিষদ গঠনের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির সংবিধানে ব্যাপক পরিবর্তন করতে চাওয়া আর এনসিপির গণপরিষদ বানিয়ে নতুন সংবিধান বানাতে যাওয়ার ভিতরে মূল পার্থক্যটা কোথায়? কোনটা কতটা কার্যকর উপায়ে সংকট সমাধান করতে পারবে? দেখেন, গণপরিষদ জিনিসটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে একটা বডি গঠন করা, যাদের প্রধান উদ্দেশ্য থাকবে একটা সংবিধান রচনা করা। এই বডির অন্য কোনো কাজ থাকবে না, তারা ডেডিকেটেডলি একটি সংবিধান রচনা করবে যেটা রাষ্ট্রের পুরো কাঠামো চেঞ্জ করবে। তারপর নতুন কাঠামোতে নতুন সরকার গঠিত হবে। আর বিএনপি যেটা চাচ্ছে সেটা হচ্ছে নির্বাচিত একটা সরকার বিদ্যমান কাঠামোর মেনেই ক্ষমতায় যাবে, এরপর তারা সংসদের 2/3 ভোটে সংবিধানের 62টি জায়গায় পরিবর্তন আনবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এমন হয় যে সামনের নির্বাচনে বিদ্যমান ব্যবস্থায় কোনো দল
এককভাবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বা 2/3 বেশি আসন পেয়ে গেল, তখন তারা যে তাদের ইচ্ছামতো সংবিধান কাটাছেড়া করবে না সেইটা নিশ্চয়তা কি, যেমনটা 2018 সালের নির্বাচনের পর কিন্তু আওয়ামী লীগ করেছিল। অথবা ক্ষমতায় যাওয়ার পরে যদি রাজনৈতিক দলগুলো জনগণ কেন্দ্রিক চিন্তা করা বাদ দেয়, সেক্ষেত্রেও তো বিদ্যমান ব্যবস্থায় টিকে থাকবে। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে বৈশিষ্ট্য আমরা জানি, যে নির্বাচনের আগে তারা খুব সুন্দর সুন্দর কথা বলবে, আর একবার নির্বাচিত হয়ে গেলে বা ক্ষমতায় চলে গেলে আগের সব কথা ভুলে যাবে। এমন অবস্থায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন জন্য আসলে কি করা যায়? আমার মনে হয় গণপরিষদ গঠন করে আগে পুরো সংস্কার করে নিয়ে তারপর নির্বাচন এবং সরকার গঠনের পথটাই ভালো হবে। কিন্তু গণপরিষদ কিভাবে গঠন করবেন? একে তো এই পথে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সমর্থন নাই, দ্বিতীয়ত নির্বাচন ছাড়া গণপরিষদ গঠন করার উপায়ও নাই। তাহলে উপায় কি? রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করেই বাংলাদেশে নির্বাচন করতে হবে? এইটা হলে তো আসলে এত রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের দরকার ছিল না। অভ্যুত্থানের পরেও যদি সেই কাঠামোই ফিরে আসে, তাহলে তো 10 বছর পর দেশের জনগণকে আবারও আন্দোলনে নামা লাগবে। এখান থেকে পরিত্রাণের উপায়টা তাহলে কি হবে? আমার দৃষ্টিতে একটা উপায় আছে। বর্তমান সরকারের অধীনে যে সংবিধান সংস্কার কমিশন আছে, তাদেরকে আরও সমৃদ্ধ করে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের দায়িত্ব দিয়ে দেওয়া, অথবা সংবিধান পুরোপুরি সংস্কারের দায়িত্ব দিয়ে দেওয়া। তারা নতুন একটা সংবিধান বানাবে এবং সেইটা জনগণের সামনে উন্মুক্ত করে দিবে, সেটা জনগণ পড়বে। কিছুদিন সময় নিয়ে সরকার জনগণকে সেই সংবিধানের গুরুত্বপূর্ণ অংশগুলো বোঝাবে। এরপর জাতীয় নির্বাচনে জনগণ 2টা ভোট দেবে। একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচনের ভোট, দ্বিতীয়টা হচ্ছে নতুন সংবিধানের জন্য গণভোট, মানে সংস্কারের পরের যে সংবিধান সেইটা জনগণ চায় কিনা তার পক্ষে এবং বিপক্ষে ভোট। যদি জনগণ নতুন সংবিধানের পক্ষে রায় দেয়, তবে নতুন নির্বাচিত সরকার প্রথম দিন থেকেই সেই নতুন কাঠামো মেনে দেশ চালাবে। যদি জনগণ রায় না দেয়, তবে নতুন সরকার তাদের ইশতেহার মতো কাজ বাস্তবায়ন করবে। অথবা আরেকটা কাজ করা যায়, সংস্কার কমিশনগুলো সংবিধানের ক্ষমতা সংক্রান্ত জায়গায় পরিবর্তন আনবে এবং আনার পর তারা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বসবে। কোন রাজনৈতিক দল সেই সংস্কার প্রস্তাবের কতটুকুর পক্ষে আছে সেইটা জনগণের সামনে উন্মুক্ত করে দেবে। তাহলে পরের নির্বাচনে জনগণ বুঝবে যে কে কতটা সংস্কার চায়। নির্বাচিত হয়ে জনগণের সাথে প্রতারণা করলে জনগণ সেই দল সম্পর্কে স্পষ্ট আইডিয়া পাবে, পরবর্তীতে তাদেরকে বয়কট করার সুযোগ পাবে। দেখেন, যে 2টা উপায়ের কথা বললাম, 2টাই কিন্তু অত্যন্ত কঠিন এবং এই উপায়গুলো নির্বাচনের পর পুরো 100% পরিবর্তনের নিশ্চয়তা দিতে পারে না। তারপরেও যেই উপায়ে আগালে রাষ্ট্র সংস্কার সম্পর্কে নিশ্চয়তা পাওয়া সম্ভব, সেই উপায়ে আগানো উচিত। তাহলে নতুন দল এনসিপির এই ইস্যুতে কৌশল কি হতে পারে? যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা কেন্দ্রিক বিবেচনার কারণে সংবিধান কেন্দ্রিক ঐক্যমত নাই, সেই জায়গা থেকে গণপরিষদ গঠন করে সেই সেকেন্ড রিপাবলিক গঠনের যে পরিবেশ, এইটা নতুন দল তৈরি করতে পারবে কিনা সেইটা নিয়ে সন্দেহ আছে। সুতরাং দ্রুত সময়ের মধ্যেই একটা নির্বাচন হবে, এই বাস্তবতা তাদেরকে মেনে নিতে হবে। আর যেটুকু সময় হাতে পাওয়া যাচ্ছে, এই সময়ের মধ্যে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণকে বুঝাইতে হবে। সেকেন্ড রিপাবলিক তারা কেন চায়, কোন উপায় আছে এবং তাদের বানানোর রাষ্ট্র কাঠামোতে জনগণ কি কি পাবে, এই জিনিসগুলো আপামর জনগণকে বোঝাতে হবে। এমন এমন মানুষকে দলে যুক্ত করতে হবে যাদের এলাকা পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে। এসবের মাধ্যমে যদি তারা ক্ষমতায় আসতে পারে, তবে তারা তাদের মতো করে রাষ্ট্র কাঠামো গঠনের সুযোগ পাবে। দিন শেষে সামনের নির্বাচনে জনগণ অংশ নেবে এবং তাদের রায়ে নতুন সরকার কিন্তু আসবে। সো জনগণ যদি নতুন সংবিধান চায়, তবে তাদের সামনে ওই রকম বিষয়গুলোই প্রেজেন্ট করতে হবে। এবং এই জায়গায় নতুন দল এনসিপির একটা বড় শক্তির জায়গা হচ্ছে দেশের তরুণ ভোটার। দেশের তরুণ সমাজ দেশে একটা বিশাল কাঠামোগত পরিবর্তন চায়। সেই পরিবর্তনের একটা বাস্তবসম্মত স্বপ্ন যদি এনসিপি এই তরুণ সমাজকে দেখাতে পারে, তবে এই তরুণ সমাজ তাদের পরিবারের ভোটগুলো নতুন দলের প্রতি এনে দেবে। নতুন দলের ঠিক এই জায়গায় ফোকাস করা উচিত। তরুণদের দল মানেই সকল আসনে তরুণ এমপি পদপ্রার্থী দিতে হবে, এমনটা যেন না হয়। নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ওই রকম মানুষজনকে দলে টানতে হবে যাদের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব। সেই পথটাকে আবার স্বচ্ছ রাখতে হবে। দেখা যাক কি হয়। তবে একটাই কষ্ট, দীর্ঘদিন পর বাংলাদেশকে পরিবর্তনের একটা সুযোগ পাওয়া গিয়েছে, কিন্তু সেই পরিবর্তনের প্রশ্নে আমাদের সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাতে পারছে না। সবাই ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছে। সো দেশ সংস্কারের দায়িত্ব এখন রাজনৈতিক দলের উপরে না, আপামর জনগণের উপরে। জনগণের তাদেরকেই ভোট দেওয়া উচিত যাদের মাধ্যমে দেশে পরিবর্তন সূচিত হবে।